প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নটার একটু লেয়ার আছে, এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই, আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে এটা হচ্ছে ওকে ফাইন, হ্যাঁ ইয়েস না না, আপনি ইয়েস। আরেক লাইন বলেন বলেন বলেন, অসুবিধা নেই, অসুবিধা না নেই। না, আমি দেশপ্রেমিক মনে করি। দেশপ্রেমিক মনে করেন, ওকে। জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা, দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি মানে দায়িত্ব আমি কোটেশন উনি শোনাই। জামায়াতের, যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি এই ধরনের বক্তব্যের সাথে মানে আমি আমি জানি না এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা। আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা, আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনারি পজিশন আমি যাইতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে আমি দেশপ্রেমিক। ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস, একটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক, আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না। এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা, আমি জাস্ট একটা মানে একটা ডিসক্রিপশন দিতে পারবো। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5ই আগস্টের পূর্বে, তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো। তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই। এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন তো ইভেন্ট বেসড মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে, তাই না? জুলাই আগস্টে করেছিলেন, তার আগে কি করছেন, হাসনাত সাহেব ক্রোড়পত্রে লিখছেন কিনা, এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে, কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই। তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভের ব্যাপারটায় রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই। কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ আসবে। আচ্ছা, আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেইগুলিকে বাদ দেওয়ার। যেমন 31শে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার্ড করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা, মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল? দুইটা তো দুই অবস্থান, তাই না? আচ্ছা, আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল? ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান,
আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না। আমি এটা একটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি। এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ Okay. রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে মানে একটা এক ধরনের সবকিছুই বঙ্গবন্ধুর স্বপ্ন, ওরকম ভাবে ওই ওই সবকিছুকে মানে ওই লাইন থেকে, ওই লাইন থেকে সবকিছুকে হ্যাঁ। একদম সেন্ট্রালাইজড করা হবে। ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া। এখন এটার ভাই এটা একটা হিস্ট্রিক্যাল ন্যারেশন আছে, এটার একটা এটা সামাজিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে এটা হচ্ছে মানে 2+2 এই মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় এই মুজিববাদের আইডিয়াটা হয়েছে, নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, হ্যাঁ, এবং সেখানে এসে 71 পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম 71 পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো, যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো। কিন্তু এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন মুক্তিযুদ্ধটা, হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি? এই মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতপন্থী যে সব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি, তৎকালীন সময় বদরুদ্দিন উমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন বানাইলো, সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না 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 ভাই না না, আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটাও একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল, সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটা এই তর্ক তো আমরা করতেই পারি, তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, 70 সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন 72-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা, ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না, এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু বুঝি। কন্ট্রাডিকশনটা এখানে দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানাই ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু যতীন্দ্র নারায়ণ লারমা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ না ফ্যান্টাস্টিক। তাহলে এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন না, সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দিয়ে সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ যারা আমরা দেখেছি, এটা আমি বুঝতে পারছি যে আমরা একটু মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি?
রাখা হয়েছে এবং এটাকে এখন বাদ দেওয়া mandate টা কিভাবে আসছে এটাকে কি এখন এটার বাদ দেওয়া mandate- দরকার মনে করতেছেন আপনি? আবার ভাই ভাই না না, নাকি এটা নিয়ে আপনি আলাপই চান না? না, আমি বুঝি না, কিন্তু এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না না আমি আলাপ চাই আলাপ আলাপ চান? চাই, তবে হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে আরে ধর্মনিরপেক্ষতা ভাই, চাওয়া উচিত হাসনাত না। আব্দুল্লাহ চাইছে সেটা বলবো কিন্তু কেন? আমি আলাপটা বোঝার জন্য, আমি আলাপটা বোঝার জন্য। আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে ৭২-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই, ওকে, আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতিফলন। আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ। আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা। কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, গত ১৫ বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরম করতে পারতো না। আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় না। সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের ৪ মূলনীতির একটাও মানে নাই। এটা হলো আমার ছোট্ট ২ পয়সার মধ্যে। কনস্টিটিউশন, তার মানে এটা তো কনস্টিটিউশন তো তাহলে কমপ্লিটলি ফেল করছে। না না, আওয়ামী লীগ যা যা কিছু করছে, শোনেন হাসনাত, আমার মতটা হলো, আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে, এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত। এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে করতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমি ঘটনা লম্বা করছি, কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে, সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না, আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি ১৫ বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক, এটা এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কয়ে লাভ নেই আমার এখন। আমি কি জানি বলে, আপনারা জানেন যে আপনি আসবেন, সেই জন্য আমরা একটা পোল করি। সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা ৫০% সম্ভব হবে, শতকরা ৫০% বলেছেন সম্ভব হবে না। খুবই বিচিত্র। আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম। আচ্ছা, হাওয়েভার আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে আসি। আপনি তো অনেকগুলি জায়গায় যান, কখনো কখনো নিজেকে অ্যাসাইনমেন্ট দেন, কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে। আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন, কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন। কেমনে করেন আমি জানি না, এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যে এখান থেকে আপনি প্রবলেম সলভও করেন। আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত? জনগণ আমাদের সাথে এখন দেখেন, একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে, যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই। এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে, এটা আমরা দেখি। সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না, আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে, বিষয়টা এমন না। কিন্তু তারা যে কথাগুলো বলতে চায়, তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায়, তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি, একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে, এখনো পর্যন্ত ফিল করে। এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছি, আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না, এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক জনপদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে। এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক, আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক, আমরা এই যে প্রজন্মটা আই হেট পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে, আমরা মনে করেছিলাম এই প্রজন্ম রাজনীতি বিমুখ হয়েছে, দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই। এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে, এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা আশাহত হয়, আমাদেরকে নিয়ে ক্রিটিক করে, কারণ
আমাদেরকে নিয়ে তারা অনেক বেশি স্বপ্ন আচ্ছা, দেখে, তারা আমার মনে হয় চায়। যে খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল্লাহ, অনেক প্রশ্ন রয়েছে। তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে, শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে। আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ, এটাকে আপনার একটা কোনো মাঠ পর্যায়ে আমরা কোনো যে গবেষণা? আমরা যেহেতু জরিপ। এখনো কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই, কোনো হচ্ছে ভোটাভুটি বা এই ধরনের হয় নাই, সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টে আমি যাইতে পারবো না। কিন্তু তবে আপনি একটা আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে, সেটা তো আপনারা দেখেন, তাই তো? হ্যাঁ, সেটা আমরা দেখি। হুম। মানুষের আমার আকাঙ্ক্ষা, আমার মানুষের আমার আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে। যদি এইটা দেখেন আপনারা, এবং এইটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না, আমরা জার্মানিতে ছিলাম, পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন, তারপরে যখন এটা একদফা আন্দোলনের মধ্যে গেল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন, সেইটা 3 তারিখে আপনারা বললো, তার আগেও এক দফার আপনাদের পেছনেই, মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলাবলি করতেছিল। প্রফেসর ইউনূস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে, ছাত্র মানে একদম স্পেসিফিকলি বসেছেন। যদি ওই ব্যাপারটা ঠিক হয়, বা ঠিক তো বটেই, মানে ওই ব্যাপারটা ঠিক হয়, আমি যদি দিয়ে বলতে চাই না, ওই ব্যাপারটা তো ঠিক বটেই, সময়টা যেহেতু পেরিয়েছে, তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন, আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে? আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের, এই জন্যই তো বলছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায়, যারা ওকে। অতীতের কনভেনশনাল পলিটিক্সে তারা আশাহত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন স্তরে স্তরে, জ- তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে, হুম। যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক, যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, মানুষের আশা আপনারা তো আকাঙ্ক্ষার কথা তাদের বলতে পারবো, আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশপন্থী থাকবো, আপনারা তো তাদের ততদিন আশা আকাঙ্ক্ষার পর্যন্ত কথা থাকবে। আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনই, সেই জন্য হচ্ছে আপনাদের কাছে এই অভিযোগগুলো আসছে, তাই তো? জি, সেই জন্যই। তাইলে এই মুহূর্তে আপনারা কি মনে করেন না যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে? আপনি কোন একদম ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাচ্ছেন। ওকে, না না। দেখেন আচ্ছা, আপনি যদি আমি আপনাকে বলি জানাব ভালো আব্দুল্লাহ, লাগতেছে খুব। আমি আপনাকে বলি Okay. জানাব আব্দুল্লাহ, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চান বা ইয়েতে না করেন, তাহলে মানে আমার অসুবিধা নাই। আপনি না। তো আপনি রাজনীতিবিদ, আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আমি কিন্তু সাংবাদিকই থেকে যাব। সো আমার কাজ, মানে অনেকেই এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা কইলাম, অমুকের সাথে কেমনে কথা কইলাম, ব্যাপারটা এরকম না। হুএভার যে আপনার সিটে থাকবে, আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো। তো আপনার যদি মনে হয় যে প্রশ্ন উত্তর অবশ্যই। আপনি দিবেন না, তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে, গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালাবেন? দেখেন নির্বাচন, দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা, আপনি বলেছেন যে রাজনীতিবিদ, আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয়, আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স, এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, একটা সাংগঠনিক এক ধরনের ইভেন্ট রয়েছে, তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা। রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে, সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে, সেটা ভিশন থাকবে, অ্যাসপাইরেশন থাকবে, মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে, তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে। ওকে। এর আগ পর্যন্ত ওই আলাপ যে যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক। জনাব আব্দুল্লাহ, তাহলে কি ব্যাপারটা এরকম, যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই, এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস, ভোট আর একরকম জিনিস, তো আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল গোছানোর জন্য? না ভাই, তাহলে কি আপনার বিষয়টা কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন, বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল, আপনি কি এভাবেই দেখছেন? আমি তাই দেখছি, কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন, অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক দল হোক, কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে সকল দলের সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে, এটা কোনো রাজনৈতিক দল না। ওকে, তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন, তাই তো?
ও ফেসিবাদ বিরোধী ভাই 5ই অগাস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে, সেটা তো আমি সার্টিফিকেট দেবো, সেটা তো খালেদ মহিউদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রেকর্ড করেছে, এগুলো হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন আছে। আপনারা তো কারা ফেসিবাদ বিরোধী বা ওকে, ফেসিবাদের পক্ষে, ঠিক আছে, না এটা 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 certification টা ঠিক- আপনারা এটা দিতে ঠিকই পারবেন। আছে, তার মানে এটা বোঝা যাবে যে কে ফেসিবাদ বিরোধী কে ফেসিবাদ বিরোধী না, এটা জুলাই আগস্টের কর্মকাণ্ড না, এটা বোঝা যাবে। তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে আপনারা রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে আসলে খুব শক্তিশালী করা সম্ভব বা শক্তিশালী করা হবে বা শক্তিশালী করা যাবে, এটা আপনার মনে হচ্ছে বা আপনারা শক্তিশালী হইতে পারবেন? জানাব হাসনাত। এই প্ল্যাটফর্মকে আরো প্ল্যাটফর্মটা অলরেডি শক্তিশালী, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ Am I properly audible? স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ বলেন। ওকে ফাইন ফাইন। এই প্ল্যাটফর্মকে ওকে ফাইন, এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই, কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী। এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলেই হচ্ছে আমরা একটা, আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে, যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য, আমরা তাদেরকে পতন করতে পেরেছি। এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার অংশগ্রহণ ছিল, আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি। সুতরাং এটা শক্তিশালী হওয়ার কিছুই নেই, এটা অলরেডি না, একটা আপনি তো এম্পাওয়ার্ড। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেই বিষয়টির উপর আপনি কাজ করেন, এবং হয়তোবা নাও করতে পারেন, যে কোনো কারণে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন, এবং আরও উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ যেই কথাগুলি বলছেন, শুরুতেই তাকে একটি প্রশ্ন করা হয়েছে যে আপনি কি নিজেকে দেশপ্রেমিক মনে করেন কিনা। হাসনাত আবদুল্লাহ বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে সেই বিষয়টিকে পরিষ্কার করছে। তিনি বাংলাদেশের দেশপ্রেমিক কিনা সেই বিষয়টিকে তিনি পরিষ্কার করছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস তাতে সহমত জানিয়েছেন, এবং খালেদ মহিউদ্দিন হাসনাত আবদুল্লাহকে বিভিন্ন প্রশ্ন দিয়ে আটকানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খালেদ মহিউদ্দিন ফেল হয়েছে, হাসনাত আবদুল্লাহকে কোনোভাবেই প্রশ্ন করে আটকাতে পারেনি। প্রিয় দর্শক, যাই হোক, আজকের এই প্রশ্ন উত্তর পর্ব কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি একটি কমেন্ট করে জানান, আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, এবং আপনার প্রশ্নের ভিতর যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেই ভুলটি ধরিয়ে দিতে পারবে এবং আপনি শুধরে নিতে পারবেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।